আপনি তো শিবিরকে অনেক কাছ থেকে দেখেছেন। তো শিবিরকে আপনার কেমন মনে হয়েছে? যেহেতু শিবির প্যানেল থেকেই নির্বাচন করেছি এবং ওনাদের যে জায়গাটা সেটা হচ্ছে ওনারা প্রত্যেকটি নারী শিক্ষার্থীকে খুব সম্মান করেন এবং ওনাদের শব্দের মাধ্যমে সেটা বোঝা যায়। এবং প্রত্যেকটি নারী শিক্ষার্থী ওনারা বোন বলেই সম্বোধন করেন, আপনি করে বলেন। এই বিষয়গুলা আমার কাছে খুব ভালো লেগেছে এবং এই পর্যন্ত আমি ওনাদের কাছ থেকে কোনো কটূক্তি শুনিনি। হিজাব পরা না পরার বিষয়ে ওনারা কখনোই কিছু বলেন নাই। তো আমি আমার সবসময় মনে হয়েছে ঠিক আমি যা বিশ্বাস করি ইনসাফের আলাপ সেখানে কেউ ইন্টারাপ্ট করছে না এবং আমি তাদের প্যানেলে আছি বলে যে তাদের কথাই বলতে হবে এমনও কোনো জবরদস্তি ছিল না আমার উপর। এই সব কিছু মিলে আমার মনে হয়েছে যে নারী শিক্ষার্থীরা শিবির প্যানেলকে বেছে নেওয়ার একটা কারণ হচ্ছে যে তাদের কাছে নিরাপদ ফিল করা এবং তারা যে এইভাবে নারীদের সম্মানিত করে, সম্মান সবাই পছন্দ করে, সম্মান সবাই গ্রহণ করতে চায়। সেই সম্মান তারা আমাকে দিয়েছে এবং আমি গ্রহণ করেছি। আপনার শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজমেন্ট করে ফেলুন সম্পূর্ণ ডিজিটালাইজড। ব্যবহার করুন তালিমি ক্লাউড স্কুল বা মাদ্রাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার। সফটওয়্যারটি সম্পূর্ণ ফ্রি ট্রায়াল নিতে এখনই কিউআর কোড স্ক্যান করুন বা কমেন্টে দেওয়া লিঙ্কের ফর্মটি ফিল আপ করুন। আচ্ছা, তাহলে বলা যায় যে আপনি শিবিরকে দেখেছেন যারা অপরকে সম্মান করতে জানে। জি, অবশ্যই। তারা সম্মান করতে জানে। নারী শিক্ষার্থীদের একটা যেটা বলা হয় যে শিবির নারী শিক্ষার্থীদের হচ্ছে সেই নিরাপত্তা দিতে পারবে না বা তাদের নেতৃত্বে বিশ্বাস করে না। কিন্তু আমি তো তাদের প্যানেলে হচ্ছে একজন নারী শিক্ষার্থী হিসেবে নেতৃত্ব দিচ্ছি। তো এই জায়গায় কিন্তু সেই যে একটা আ মানে প্রোপাগান্ডা সেটা কিন্তু এখানেই ভেঙে যায়। আচ্ছা, যোগসুর পূর্বে এবং নির্বাচনী প্রচারণাকালীন আমরা দেখেছি আপনাকে অনেক সময় অনেক ভিডিওতে হিজাব ছাড়া। তো শিবির কি আপনার উপর হিজাব চাপিয়ে দিয়েছে বা তাদের প্যানেলে যুক্ত হওয়ার জন্য কি হিজাব বাধ্যতামূলক ছিল? আপু, আপনাকে আরেকটি প্রশ্ন করি। আপনি কি শুধু আমাকে হিজাব ছাড়াই ভিডিওতে দেখেছেন নির্বাচনের আগে? কখনো হিজাব পরিহিত দেখেননি? দুইটাতেই দেখা গেছে। হ্যাঁ, ২ টাতেই দেখা গেছে। দেখুন, আমি হয়তো অনেক ভালো মুসলমান নই। কিন্তু এটা তো সত্য আমরা কালচারালি মুসলিম। আমার বাবা-মা, আমার বাবার সাদা দাড়ি আছে, আমার মা বোরকা পরেন এবং এখনো পর্যন্ত কিন্তু সেই সংস্কৃতি আছে যেখানে মুরুব্বিদের সামনে গেলে আমরা আমাদের যে ওড়নাটা কিন্তু একটু টান দিয়ে হুম। বড় করে সামনে মাথাটা ঢাকার চেষ্টা করি। এই সংস্কৃতি কিন্তু আমাদের আছে। হ্যাঁ, আমি পর্দা প্রথা শব্দটা এত গভীর, এটা তো শুধু বাহ্যিক বিষয় না। এটা অভ্যন্তরীণ একটা পরিবর্তন। তো যেই পর্যন্ত সেই অভ্যন্তরীণ পরিবর্তন না হচ্ছে, আমি শুধু বাহ্যিকতা দেখাতে চাই না। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের কিন্তু অন্তর সম্পর্কে জানেন। তবে হিজাবের বিষয়টা এখন আমি একদমই খুলছি না। আগেও কিন্তু আমি হিজাব পড়েছি অনেক আগে থেকে, আজকে থেকে না। তবে কি হতো, মাঝে, মাঝে একটু সাজুগুজু করতে মন চাইতো। একটু হুম। সাজুগুজু করে চলে আসতাম। তো খুব একটা আমার মা বলতো যে, "মা অন্তত হিজাবটা পড়ো।" তাও মাঝে, মাঝে একটু দুষ্টুমি করে হিজাব ছাড়া চলে আসতাম। তো হিজাবটা কেউই কখনো আমার উপর চাপায় দেয় নাই। আমার মনে হয়েছে হিজাব পড়েছি। আবার এখন আমি হিজাব কেন ছাড়ছি না, এটা একটা গঠনমূলক প্রশ্ন হইতে পারে। কারণ আমি যখন দেখলাম যে হিজাব যখন আমি পড়ছি না, কেউ প্রশ্ন করে নাই। শিবিরও প্রশ্ন করে নাই। আমি হিজাব ছাড়া শাড়ি পরে তাদের শাখা অফিসে গিয়েছি। কেউ বলে নাই যে, "আপনি কেন শাড়ি পরে এসেছেন? আপনার মাথায় ওড়না নাই কেন?" কিন্তু যখন আমি হিজাব পরলাম, তখন কিন্তু কারা প্রশ্ন করছে? আসলে এখানে নারী শিক্ষার্থীদের প্রশ্নবিদ্ধ করছে কারা? নারী শিক্ষার্থীদের আম অনিরাপদ ফিল করাচ্ছে কারা? এবং বিভিন্ন ইস্যু ধরে, হিজাব ইস্যু ধরে, হিজাব পড়লেই কারা নানাভাবে ট্যাগিং দিচ্ছে। এটা একটা বুঝার জায়গা। বলা হচ্ছে শিবির নারীদের অধিকার হরণ করে, শিবির হিজাব পড়তে বাধ্য করে। কিন্তু বিষয়টা এমন না। শিবির আমি দেখেছি যে আমার যেটা দেখা দৃষ্টিভঙ্গিতে, আমি যখন হিজাব পড়েছি তারা এটা বলেনি। আমি যখন মানে না পড়েছি তখনও কিছু বলেনি। এটা আসলে আমার সিদ্ধান্ত নয়। অবশ্যই যখন একজন ভালো মুসলিম হতে হলে এটা তো শিবিরের কোনো বিধান বলে আমি মনে করি না। এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের যে বিধান, যে পর্দা প্রথার বিষয়টি। তো এর আগেও আমি অনিয়ম করেছি, হিজাব মাঝে, মাঝে পড়ি নাই। কিন্তু আমি তো কখনোই আসলে পর্দানশীল ছিলাম না। এই বিষয়ে তো কোনো সন্দেহ নাই। পর্দা প্রথা শুধু বাহ্যিকতা না, এটা অভ্যন্তরীণ বিষয়। আরও অনেক কিছুর বিষয় আছে। তো প্রত্যেকটা জিনিস যাতে আমি কোনো না কোনো সময়ে আমি যাতে পালন করতে পারি, আল্লাহ আমাকে সেই সক্ষমতা দান করুক।
কিন্তু যখন আমি দেখব আমার হিজাব পরলে কেউ আমার হিজাব টান দিয়ে খোলাই ফেলতে যাচ্ছে, সেটা হচ্ছে নৈতিকভাবে হোক বা বল প্রয়োগ করে হোক, এটা কিন্তু হচ্ছে নৈতিকভাবে হচ্ছে এটা চেষ্টা করা হয় যে হিজাব পরছে তার এ তো আগে পড়তো না, যখন আমি হিজাব পরছি না, পড়লাম, পড়ি নাই যখন, তখন কেউ কিছু বললো না, যখন পড়লাম তখন সব আমাকে ভণ্ড বলার চেষ্টা করতেছে, নানাভাবে আমাকে হচ্ছে ডিহিউম্যানাইজ করার চেষ্টা, ডিমোরালাইজ করার চেষ্টা করা হচ্ছে। যখন আমি হিজাব নিয়ে দেখি এত টানাটানি, তখন আমি হিজাব ছাড়ছি না। এখন হিজাব নিয়ে যারা টানাটানি করবে তারাই অপ্রাসঙ্গিক হয়ে যাবে ধীরে ধীরে, এবং এই হিজাব আমি ধরেছি, ইনশাল্লাহ এই হিজাব আমি ছাড়ছি না। গত 30 ডিসেম্বর আমরা দেখতে পাই যে আপনাদের ক্যাম্পাসে যখন আপনি মাইক নিয়ে হচ্ছে নারায়ে তাকবীর স্লোগান দিয়েছিলেন, এর পরবর্তীতে হচ্ছে আপনার কাছ থেকে হচ্ছে মাইক কেড়ে নেওয়া হয়, কারণ এটা নাকি দলীয় স্লোগান। তো এই বিষয়ে আপনার মতামত কি? এটা কি আসলেই কোনো দলীয় স্লোগান কিনা, বা আপনি এই বিষয়ে কি মনে করেন? আমি নিজে অন্তত কোনো একক দলকে এত সুন্দর একটা স্লোগান ব্যবহার করতে দিব না। আমি নিজে এই জন্য নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলি বারবার। এটা কারো দলের হইতেই পারে না। আপনারা দেখবেন যে ইনকলাব মঞ্চের প্রোগ্রাম যখন শুরু হয় নারায়ে তাকবীর আল্লাহু আকবার দিয়ে, এবং শেষ শব্দটিও থাকে নারায়ে তাকবীর আল্লাহু আকবার। আমি নিজেই কোনো দলকে এটা ব্যবহার করতে দিব না। আমি ব্যবহার করব, বাংলাদেশের প্রত্যেকটি ধর্মপ্রাণ মুসলিম এটা ব্যবহার করবে, এবং এটা ব্যবহার করার কারণে যাতে কারোর ট্যাগিংয়ের শিকার না হতে হয়, এই বিষয়টা নিয়ে আমি সর্বোচ্চ কাজ করব। যারা নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলার কারণে ট্যাগিং খেলা খেলবে, তাদের বাংলাদেশের মানুষ অবাঞ্ছিত ঘোষণা করবে। আপনি দেখে নেবেন আসলে তারা ক্ষমতার রাজনীতি করে কিনা, ভোটের রাজনীতি, এগুলো যে এই যে নোংরামিগুলা করতেছে শুধুমাত্র ক্ষমতার জন্য, এবং নারায়ে তাকবীর আল্লাহু আকবরের মতন এত মহৎ স্লোগানের বিপরীতে যে ভুয়া ভুয়া বলে, এই মানুষগুলো আসলে নিজেরাই নিজেদের অপ্রাসঙ্গিক করে তুলছে। এবং এত সুন্দর স্লোগান চিরকাল আজন্ম যতদিন পৃথিবী আছে, পৃথিবী থাকবে না, সব সময় এটা প্রাসঙ্গিক হয়ে থাকবে। স্বাভাবিকভাবে তাদের কারণে তারা অপ্রাসঙ্গিক হয়ে যাবে। আচ্ছা, তো নির্বাচনের প্রচারণাকালীন আপনি কোনো বাধার সম্মুখীন হয়েছিলেন কিনা? আলহামদুলিল্লাহ, এটা একটা আল্লাহর রহমত এবং আমার সৌভাগ্য যে নির্বাচনকালীন সময়ে সবাই জানে ওই সময়টি শহীদ শরীফ ওসমান বিন হাদি ভাইকে গুলিবিদ্ধ করা হয়, এবং আমি পুরোটা সময় হাসপাতালে ছিলাম, এবং আমি আসলে নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ তেমন করে করতে পারিনি। যেভাবে মানুষ আমাকে ভালোবাসা দিয়েছে, তাদের ভোটের মাধ্যমে আমাকে মানে জয়লাভ হয়েছে আমার, কিন্তু আমি ঠিক ওরকমভাবে সবার কাছে পৌঁছাইতে পারিনি। কিন্তু যখনই আমাকে কেউ দেখেছে, এমনভাবে কাছে টেনে নিয়েছে যেন আমি তাদের আপনজন, এবং তারা যে হাউমাউ করে কান্না করেছে, তারা মানে শহীদ শরীফ ওসমান বিন হাদি ভাইরে মানুষ কী পরিমাণ ভালোবাসে যে আমাকে দেখলেও তারা ঠিক ততটাই ভালোবাসা দেওয়ার চেষ্টা করতেছে, এবং মনে হচ্ছে যেন নিজের বোনের মতন সান্ত্বনা দিচ্ছে। এবং কষ্ট ভাগাভাগি করার যে বিষয়টাই পুরো নির্বাচনী ক্যাম্পেইনের সময় আমি এই বিষয়গুলো খুব সুন্দরভাবে অনুভব করেছি। আর আমার জীবনের বেস্ট কমপ্লিমেন্ট ছিল এটা নির্বাচনকালীন সময়ে, যে আমি যেহেতু ইনকলাব মঞ্চে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার একজন মানুষ, এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আমি হচ্ছে তাদের রিপ্রেজেন্টেটিভ। তো এক ভাই আমাকে এসে বলেছিল যে বোন, তোমারে দেখলে ভাইয়ের কথা মনে পড়ে। আমার ঠিক ওই সময় মনে হয়েছে যে জীবনে আমার আসলে আর মনে হয় কিছু অর্জন করার নাই। একজন মানুষ আমাকে দেখে শহীদ শরীফ ওসমান বিন হাদি ভাইয়ের কথা মনে করতে পারে, এটা ভাবলেই আমি নিজেকে সৌভাগ্যের দাবিদার মনে করি। আল্লাহ আমাকে এত বড় সৌভাগ্য দিবেন, আল্লাহর কাছে আমি কৃতজ্ঞ, হাজারবার কৃতজ্ঞতা প্রকাশ করি যে এমন একজন মানুষের সাথে কিছুদিন হলো তার পাশে চলার যে সৌভাগ্য দিয়েছেন। তো আলহামদুলিল্লাহ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে আমি কৃতজ্ঞ। তারা আমার পাশে থেকেছেন, আমার উপর আস্থা রেখেছেন, আমাকে যোগ্য মনে করেছেন, নির্বাচিত করেছেন। আমি আশা করি ভবিষ্যতেও জগন্নাথের স্বার্থে আমি প্রত্যেককে পাশে পাবো। নির্বাচনে জয়লাভের পর কান্নাজড়িত কণ্ঠে আপনি স্লোগান দিচ্ছিলেন, তখন সেই কোন আবেগ বা অনুভূতি কাজ করছিল? একজন মুসলমানের জন্য, একজন মুসলিমের জন্য বিজয়ের মুহূর্তে নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলতে পারার যে সুখ, যে আনন্দ, সেটা আর কোথাও পাওয়া যাবে কিনা আমি জানি না। এবং সাথে একটা দুঃখও ছিল যে শহীদ শরীফ ওসমান বিন হাদি ভাই, যিনি আমাকে শিখিয়েছিলেন যে নারায়ে তাকবীর আল্লাহু আকবার ইনসাফের স্লোগান, সেই ব্যক্তিরা সেদিন শোনার জন্য ছিলেন না। আমি জয়লাভ করেছি, এবং আমার জয়ের জয়ধ্বনি ছিল নারায়ে তাকবীর আল্লাহু আকবার, এবং ভাই নাই,
আমি ওনাকে বলতে পারছি না। এই ২টা বিষয় এমনভাবে আমাকে আবেগে আপ্লুত করে ফেলেছে যে আমি সেদিন নিজের আবেগকে কন্ট্রোল করতে পারি নাই। যদিও শরীফ ওসমান হাদি ভাই সবসময় বলতেন আবেগের নিয়ন্ত্রণ করা শিখতে হয়। তো আমি আবেগের নিয়ন্ত্রণ করা শিখতে চাই এবং আমাদের যে কষ্ট সেটাকে আসলে আমাদের শক্তিতে রূপান্তর করে আমি ইনসাফের জন্য লড়াই করে যেতে চাই। যোগসু কতটুকু নিরপেক্ষ হয়েছে বলে মনে করেন? এবং এর পাশাপাশি যারা শিক্ষক ছিলেন নির্বাচন কমিশনে প্লাস নির্বাচনে জড়িত ছিলেন, তারা হচ্ছে কতটুকু নিরপেক্ষভাবে এটাতে অংশগ্রহণ করেছেন? দেখুন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে কি হয়েছে, অন্যান্য ছাত্র সংসদের মতো এখানেও শিবিরের প্যানেলের কিন্তু ম্যাক্সিমাম যে নেতাবৃন্দ আছে, নেতৃবৃন্দ তারা কিন্তু উঠে এসেছে। কিন্তু যেটি ঘটেছে সেটি হচ্ছে খুব সুন্দর একটা গণতান্ত্রিক লড়াই। একটা সুন্দর গণতান্ত্রিক লড়াইয়ের মাধ্যমে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং এখানে আসলে কেউই পরাজিত হয় নাই। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর এটাই সৌন্দর্য, আমাদের বিশ্ববিদ্যালয়ের সৌন্দর্য এটাই যে এখানে কেউ হারে নাই, সবাই জিতে গেছে, সবাই দিন শেষে জবিয়ান। এবং হেরে যাওয়ার সে মানে হেরে গিয়েছে বলে যে নির্বাচন সুষ্ঠু নয়, মেশিন নষ্ট হয়ে গেছে, আপনারা শেখ হাসিনার মতন ফ্যাসিস্ট হয়ে গেছেন, এই ধরনের কিন্তু বাজে আলাপ কেউ দেয় নাই। বরং কি বলেছে আমাদের AKM রাকিব ভাই বলেছেন যে দুর্বোকা, যোগসু চেয়েছিলাম যোগসু হয়েছে, এটাই তো সার্থকতা। এবং রিয়াজুল ইসলাম ভাইকে বেশি ভালোবেসে যে ভোট দিয়েছেন বলেই উনি কিন্তু নির্বাচিত হয়েছেন। তার মানে AKM রাকিব ভাই যে তুচ্ছ এমন কিন্তু কিছু নয়। দিন শেষে সবাই যে জবিয়ান, এই সুন্দর একটি মেসেজ আমাদের শিক্ষার্থী সংসদ নির্বাচনের মাধ্যমে পুরো বাংলাদেশে ছড়ায় গেছে, এটাই আমাদের সার্থকতা। আর এই জন্যই আমি মনে করি আমাদের যে নির্বাচন সেটা সুষ্ঠু সুন্দর হয়েছে। আচ্ছা, আপনার প্যানেল থেকে অনেক ধরনের শিক্ষার্থী বান্ধব ইশতেহার দেওয়া হয়েছে। ১ বছরে এই ইশতেহারগুলো কতটুকু বাস্তবায়ন হবে বলে মনে করছেন? প্রথমত আমাদের হচ্ছে ২১টি ইশতেহার দেওয়া হয়েছে এবং এমন কোনো ইশতেহার দেওয়া হয়নি যেটি বাস্তবসম্মত না, অলীক এবং শুধু পপুলার পলিটিক্স করার জন্য। এমন ইশতেহারভুক্তই করা হয়েছে যেটা ১ বছরের মধ্যেই বাস্তবায়ন করা সম্ভব। এবং আমিও আশাবাদী যে আমরা খুব দ্রুততম সময়ে আমাদের কার্যক্রম শুরু করব এবং আমাদের কার্যক্রমের প্রথম যেটা হবে সম্পূরক বৃত্তি। এটা যাতে মেধাবৃত্তি না হয়, এখানে যাতে সাধারণ শিক্ষার্থীরা যারা হচ্ছে আবাসন বৃত্তি পেতে পারে প্রায় সবাইকেই যাতে দেওয়া হয় এবং যারা কিনা শারীরিকভাবে কিছু অসুবিধার মানে ভুগছে বা ফিজিক্যালি চ্যালেঞ্জ যারা আছে তাদের যাতে অগ্রাধিকার দেওয়া হয়, এই বিষয়গুলো নিয়ে আমরা কাজ করছি। এবং আবাসন যে সংকট, বাণীভবন তৈরি করার একটা একটু সময় সাপেক্ষ ব্যাপার, তবে কিন্তু কাজকর্ম কিন্তু চলছে। আমাদের স্যানিটেশন সমস্যা, লাইব্রেরিতে সিটের সমস্যা, এই বিষয়গুলো নিয়ে আমরা কাজ শুরু করেছি। কিছু জিনিস আছে যে খুব দ্রুতই সমাধান করা সম্ভব, আর কিছু জিনিস আছে ওই ১ বছর সময়টা লাগবে যে পুরোটা বাস্তবায়ন করতে। তবে এমন কোনো ইশতেহার নেই যেটি বাস্তবায়ন অযোগ্য। বাস্তবসম্মত এবং বাস্তবায়নযোগ্য ইশতেহার দেওয়া হয়েছে, ইনশাল্লাহ এগুলো আমরা বাস্তবায়ন করব।